প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম টপ সিক্রেট, প্রথম খণ্ড। শুরু করছি দ্বিতীয় অংশ। হুম। চোখ থেকে খুলে চশমার ডাটি চিবাচ্ছেন মন্ত্রী। তার দৃষ্টি একবার সোহেলের দিকে ছুটে গেল, তারপর গালে হাত দিয়ে বসে থাকা অন্য জগতের বাসিন্দা রানাকেও একবার দেখে নিল। কি যেন বললেন? আমাদেরকে নাকি কিছু বোঝাতে চাওয়া হচ্ছে? জি স্যার। সবটুকু না বুঝলে হয় না। এটুকু প্রকাশ্যে বললেন, মনে মনে আওড়ালেন, শালা গর্ধপ। তারপর আবার প্রকাশ্যে, তবে নিচু গলায় বললেন, চেপে যান। ইন্সপেক্টর নিজের বিশ্লেষণে মুগ্ধ। মন্ত্রীর কথার অর্থ বোঝবার কোনো গরজই অনুভব করছেন না। আমার দৃষ্টিতে স্যার, এটা রোপণ করা হয়েছে। বলতে চাইছি টোপ। আর যদি নির্ভেজাল হয়, তিনটে গাফলতির কারণে বা দূরদৃষ্টির অভাবে এটা আমাদের হাতে এসেছে। লাশ সরানো হয়নি, পকেটগুলো খালি করা হয়নি, পকেট এমনকি সার্চও করা হয়নি। অর্থাৎ বিভ্রান্ত করাই ছিল উদ্দেশ্য? না স্যার, বরং ঠিক উল্টো। এটা সোজাসুজি গ্রিসের দিকে অঙ্গুলির নির্দেশ। যথেষ্ট পরিষ্কার, আবার খুব বেশি পরিষ্কারও নয়। টেলিফোনে আলাপ সেরে কনফারেন্স টেবিলে ফিরে এলো সোহেল। যন্ত্রটা যথাস্থানে রেখে নিজে চেয়ারে বসল। ইন্সপেক্টরের দিকে সমীহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। চারটেই আধুনিক গ্রিক ফার্স্ট নেম হিসেবে ব্যবহার করা হয়। গ্রিক দূতাবাসের কালচারাল অ্যাটাশে আলেকজান্ডার মাকারিওস অন্তত তাই বললেন। আর সংখ্যার সমষ্টিগুলো এথেন্স, সালোনিকা বা অন্য আরও বড় দুটো শহরের টেলিফোন নম্বর হতে পারে। গোটা ব্যাপারটা এখন এমনকি স্কটল্যান্ড ইয়ার্ডও সামলাতে পারবে না। উইন্ডসর পুলিশ তো নয়। উল্লাস চেপে রাখতে না পেরে চেয়ার ছেড়ে প্রায় দাঁড়িয়ে পড়লেন মন্ত্রী। এই কেসের তদন্ত যেহেতু বিদেশে হবে, এর দায়িত্ব নেবে ব্রিটিশ জাতির গর্ব জেমস বন্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট 007। মিনিট 15 আগে শেষবার কথা বলে মাথায় হাত দিয়ে বসে আছে রানা। নড়াচড়া করছে না দেখে মনে হতে পারে আধো ঘুমের মধ্যে রয়েছে। আসলে তা নয়, সবার সব কথাই শুনছেও, মগজটাকেও বিশ্লেষণের বিরতিহীন কাজ দিয়ে খাটিয়ে মারছে। টেবিলে হাত নামিয়ে মন্ত্রীর দিকে তাকালো। বিএসএস এর চিফ আমাকে ইরাক থেকে ফোন করেছিলেন। তিনি এই কেস সম্পর্কে আগ্রহী নন। বলেছেন রানা এজেন্সি যেন কারো উপর ভরসা না করে। কে, কার কথা বলছেন? খেকিয়ে উঠলেন মন্ত্রী। বিএসএস চিফ। বিএসএস মানে ব্রিটিশ সিক্রেট সার্ভিস? ধমকের সুর একটু যেন কম চড়া। হ্যাঁ, চিফ মার্ভিন লংফেলো। আপনি তাকে চেনেন? পরিচয় আছে? মাথা ঝাঁকালো রানা। হ্যাঁ। কি বলছেন উনি? পালা করে স্কটল্যান্ড ইয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আন্ডার সেক্রেটারি আর ইন্সপেক্টরের দিকে তাকালেন। ওর কথা কি সত্যি বলে ধরে নেব আমরা? নিলেই ভালো, বললেন স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তা। কারণ মিস্টার রানা যেটুকু বলছেন তার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ যেটুকু বলছেন না। তার মানে মিস্টার রানা ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন অনারারি অ্যাডভাইজার। মন্ত্রী চেয়ার ছাড়লেন, উল্লাসে লাফাননি। পরাজিত, বিভ্রান্ত, বিহ্বল এবং সন্তুষ্ট দেখাচ্ছে, তবে গলার আওয়াজ আগের চেয়েও কর্কশ। মিটিং এখানেই শেষ করা হলো। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিচ্ছি,
মিস্টার রানাকে সব রকম সাহায্য করবেন। ঘুরে দাঁড়িয়ে কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তার পিছু নিলেন আন্ডার সেক্রেটারি। মন্ত্রী বিদায় নেয়ার পর কামরার ভেতর বিব্রতকর একটা নীরবতা নেমে এলো। তবে কয়েক সেকেন্ড পরই খুব করে কেশে অস্বস্তির ভাবটা কাটিয়ে উঠতে সাহায্য করলেন সোহেল। তারপর রানাকে বলতে শোনা গেল, ইন্সপেক্টর হারমান ঠিক বলেছেন, এটা একটা টোপি। নিজেদের প্ল্যানে আমাকে জড়াবার প্রচণ্ড ইচ্ছে ছিল ওদের। বোঝা যাচ্ছে সেই ইচ্ছেটা এখনও প্রবল। ছেঁড়া এক টুকরো কাগজে অস্পষ্টভাবে লেখা কয়েকটা নাম আর সংখ্যা এলোমেলোভাবে সাজানোর উদ্দেশ্য হলো ওদের পিছু নিতে আমাকে প্ররোচিত করা। পিছু আমি নেব, নিতেই হবে আমাকে। ধীরে ধীরে মাথা ঝাঁকালো সোহেল। সমর্থন করলো রানার সিদ্ধান্ত। কোত্থেকে শুরু করবি? যে কোনো জায়গা থেকে থেকে শুরু করা যায়, বলল রানা। ধর এথেন্স থেকেই করলাম। কিছু আসে যায় না, কারণ ওদেরকে আমার খুঁজে বের করতে হবে না, ওরাই আমাকে খুঁজে নেবে। 5. ব্রাকোনিসি দ্বীপটা গ্রিসের দক্ষিণ পূব আর তুরস্কের দক্ষিণ পশ্চিমে মাঝামাঝি জায়গায়। আরও পরিষ্কার করে বললে 3টে বড় দ্বীপ, ন্যাক্সস, আয়োস আর পারস যে ত্রিভুজ তৈরি করেছে সেটার ঠিক মাঝ বরাবর। আরও দূর প্রতিবেশী 30 মাইল দক্ষিণ পশ্চিমের সান্টোরিনির মতো ব্রাকোনেসীয় অগ্নিগর্ভা। প্রাগৈতিহাসিক যুগে বিলুপ্ত সুবিশাল একটা আগ্নেয়গিরির গামলা আকৃতির মুখ গহ্বরের অবশিষ্ট অংশ এটা। প্রাচীনকালে ঘন ঘন অগ্নি উদ্গীরণের ফলে দ্বীপটা এবড়ো খেবড়ো একটা চেহারা পেয়েছে। সঙ্গে আছে অর্ধবৃত্ত আকৃতির বেঢপ পাথুরে শিরদাঁড়া বা ঢাল, কোথাও কোথাও 1200 ফুট পর্যন্ত উঁচু। আকাশ থেকে তাকালে বেহেড কোনো মাতালের হাতে বাগিয়ে ধরা কাস্তের ফলা বলে মনে হবে ব্রাকোনিসিকে। ফলাটার ডগা ভেঙে যাওয়ায় উত্তর প্রান্তে দ্বীপের মূল শরীর আর নামবিহীন একটা আইলিট বা ক্ষুদে দ্বীপের মাঝখানে 100 গজ লম্বা অগভীর ইজিয়ান সাগর পাওয়া যাবে। আইলিটে কেউ বসবাস করে না, তবে জেলেদের কয়েকটা কটেজ ছাড়াও ওখানে একটা বাড়ি আছে। একেবারে শেষ মাথায় লম্বা ও নিচু পাথুরে কাঠামো, ধবধবে সাদা রং করা। পাম আর ক্যাকটাসের ভিড়ে প্রায় দেখাই যায় না। বাড়ির মালিক পাইরাউস এর একজন ইয়ট বিল্ডার। গরমের দিনে বিদেশি ভিজিটরদের ভাড়া দেয়। চলতি গ্রীষ্মে যে 2 ব্যক্তি বাড়িটা দখল পেয়েছে, পাসপোর্টে তাদেরকে পাকিস্তানি বলে উল্লেখ করা হয়েছে। রাজভারী প্রকৃতির মানুষ, কথা বলতে অনিচ্ছুক, গায়ের চামড়া বলে দেয় সূর্যের সংস্পর্শে খুব একটা আসা হয় না। আচরণেও খানিকটা আড়ষ্ট ভাব লক্ষণীয়। ম্লান ও আনাড়ি লাগে রংচঙে বেদিং স্যুটে। মাঝে মধ্যে দেখা যায় ছোট্ট প্রাইভেট অ্যাঙ্কারিজের উপর ক্যানভাস চেয়ারে হাত পা মেলে দিয়ে পড়ে আছে, কিংবা হয়তো নিচে নেমে এসে থমথমে চেহারা নিয়ে 2-4 মিনিট সাঁতার কাটছে। অ্যাঙ্কারেজ এখন পর্যন্ত খালি, কারো আসা যাওয়া চোখে পড়ে না। মানুষ দুজনকেও বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় না। ভাবসাব দেখে মনে হয় কিছু একটা করবার আগে সময় পার করছে তারা। তাদের আসল পরিচয়, জাতীয়তা এবং উদ্দেশ্য খুব ভালো করেই জানে সিআইএ এর অন্যতম কর্মকর্তা কর্নেল আব্রাহাম ময়নিহান। দ্বীপের মূল অংশে ছোট একটা বাড়ির জানালার সামনে বসে আছে সে। আইলিটের 2 ব্যক্তি তার দৃষ্টিপথে পড়ে না। তুলনায় এই ছোট বাড়িটায় পৌঁছানো অনেক বেশি কঠিন। আইলিটে তারা কোথায় আছে বা কি করছে দেখতে হলেও বাইরে বেরোতে হবে তাকে। জঙ্গলে ঢাকা পাহাড় বেয়ে সি লেভেল থেকে প্রায় 250 ফুট উপরে উঠে আরেক ঢালের নিচে তাকাতে হবে। তারপর দেখা মিলবে জলের বিস্তৃতি আর প্রায় 1 কিলোমিটার দীর্ঘ আইলিট। তবে
কাল রাতে জলপথে এখানে পৌঁছানোর পর এখন পর্যন্ত একবারও বাইরে বের হয়নি কর্নেল ময়নিহান। 6 ফুট 1 ইঞ্চি লম্বা সে, গায়ের রং ফর্সা না বলে লাল বলাই ভালো। চেহারায় নগ্ন মার্কিনী বৈশিষ্ট্য অতিমাত্রায় স্পষ্ট, সেজন্যই তার এই সাবধানতা। কাঠের শক্ত চেয়ারে বসে আছে কর্নেল। জানালার বাইরে ধীরে ধীরে নামছে অন্ধকার। অবসর সময়ে একা থাকলে বই নিয়ে বসে সে। তবে আজ রাতে প্রায় মগ্ন হয়ে ভাবছে আর উপলব্ধি করবার চেষ্টা করছে সামনে কি ঘটতে চলেছে। দুবার দুটো সিগারেট ধরালো, একবারও ধোয়া না গিলে ঠোঁটের ফাঁকে ধরে রেখে পুড়ে যেতে দিল। ল্যাংলি সিআইএ হেডকোয়ার্টার এর যে ইন্টারোগেশন সেল গত 1 যুগ ধরে ইরাকি স্পাই, তালেবান আর আল কায়দা বন্দীদের ইন্টারগেট করছে, সেটার চিফ ছিল কর্নেল ময়নিহান। শোনা যায় তার নির্যাতনে 100-রও বেশি বন্দী বিনা বিচারে খুন হয়ে গেছে ওই কুখ্যাত সেলে। যারা মারা গেছে তাদের মধ্যে মুসলিম বিশ্বের লোকজনই বেশি, তবে বাংলাদেশের কোনো লোক নেই। ময়নিহানের বয়স 50 হলেও দেখলে মনে হয় বড়জোর 35। তার অ্যাম্বিশন হলো সিআইএ চিফ হিসেবে অবসর নেয়ার পর কোনো এক স্টেটের গভর্নর, তারপর দেশের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা। সেজন্যই বিশ্ব রাজনীতির উপর প্রচুর পড়াশোনা করতে হয় তাকে। অন্ধ মার্কিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ সে। একমাত্র সুপার পাওয়ার হওয়ার দম্ভে আচ্ছন্ন দৃষ্টিতে দুনিয়াটাকে দেখতে অভ্যস্ত। কালোদের প্রাপ্য সেফ ঘৃণা, তবে অনুগত কালোদের কিছুটা করুণা করা যেতে পারে। যাদের বর্ণ পিত তাদেরকে বিশ্বাস করো না। আমেরিকাকে চ্যালেঞ্জ করবার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে ওরা। মুসলমানদের দাবিয়ে রাখতে হবে ওরা অসভ্য, উগ্র আর মূর্খ। ভারতকে ঠেকাও, ওরা দ্রুত উন্নতি করছে। তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে একমাত্র সুপার পাওয়ার হিসেবে টিকে থাকবার জন্য আমেরিকার সামনে একটাই পথ খোলা আছে, প্রিভেন্টিভ ওর। যে শত্রু হয়ে দাঁড়াতে পারে আক্রমণ করে তার প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরিয়ে দাও। সিআইএতে একই সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব পালন করবার সময় কর্তৃপক্ষের কাছে যেসব নীতি নির্ধারণী ও বিশ্লেষণধর্মী রিপোর্ট সে জমা দিয়েছে, সে সবগুলোরই সারমর্ম হলো এই। তারই ফলশ্রুতিতে বর্তমান সিআইএ চিফ আমেরিকার অতি জরুরি ও গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার জন্য একটা অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে পাঠিয়েছেন কর্নেলকে। তাকে নির্বাচিত করবার পিছনে আরও একটা বড় কারণ হলো এসপিওনাস জগতে যে দুটি প্রতিষ্ঠানকে উজ্জ্বল নক্ষত্র বলা হয়, সেই বিসিআই এবং রানা এজেন্সির ফাইলে কর্নেল ময়নিহান সম্পর্কে কোনো তথ্য নেই। তবে ময়নিহান এই দুই সংস্থা সম্পর্কে প্রায় সব কিছুই জানে। অন্ধকার ঘরে তার চোখ দুটো ঝিক করে একবার যেন জ্বলে উঠল। ব্যক্তিগতভাবে নিজের যোগ্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করে এমন একজনের সঙ্গে আজ তার মোলাকাত হতে যাচ্ছে। মাসুদ রানা, ইউ আর ওয়েলকাম। ঠিক এই সময় নক হলো দরজায়। কর্নেল ময়নিহান বলল, ইয়েস প্লিজ কাম ইন। সদ্য খোলা দরজা ঘরের ভেতর আলোর একটা ট্যানেল তৈরি হলো। সেই আলো এসে দাঁড়ালো এক নারী মূর্তি। একটু খসখসে গলায় জানতে চাইল, আলো জ্বালবো কর্নেল স্যার? দাঁড়াও, আগে শাটারগুলো বন্ধ করে নাও। হ্যাঁ ঠিক আছে। ক্রিস্টাল ঝাড়বাতির উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল বিলাসবহুল সুসজ্জিত লিভিং রুম। দামি সোফা, দামি কার্পেট। তবে পাশের ঘরটা ঠিক এর উল্টো। সেখানে একটা চেয়ার আর টেবিল ছাড়া আর কিছু আছে? সবই মানুষকে নির্যাতন করবার জন্য তৈরি। সাবলিমা হেলেনের বয়স 23, গ্রিসের নাগরিক। 18 বছর বয়স থেকে সিআইএর ট্রেনিং পাচ্ছে। পার্ট টাইম অপারেটর হিসেবে কিছু কিছু দায়িত্ব তাকে দেয়া হয়। 8 শার্ট, লাল স্কার্ট আর ইন করা সাদা শার্ট পরেছে আজ। শার্টের উপর সাদামাঠা জ্যাকেট, পায়ে এমব্রয়ডারি করা লেদার স্লিপার। ব্যাস, আর কিছু না। বেশি কাপড় পরলে এই অক্ষাংশে চমৎকার সেপ্টেম্বর রাতে, এমনকি খোলা সাগর মাত্র 20 গজ দূরে হলেও
ব্যবসা গরম আর স্যাঁতসেঁতে লাগবে। হেলেনের গড়নটা একহারা হলেও নিতম্ব আর বুক বৃত্তাকার ও সমৃদ্ধ। কোমর খুবই সরু। মাথার চুল কেটে ঘণ্টার আকৃতি দেয়া হয়েছে। তবে স্বভাবতই ঘণ্টার একটা দিক নেই। সেখানে রয়েছে তীক্ষ্ণ নাক আর আয়ত চোখ নিয়ে তার উন্মোচিত মুখ। দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলো হেলেন। জানে বেশি আগ্রহ দেখালে বস বিরক্ত হতে পারে। তবে নিজেকে তার হাতে সঁপে দেওয়ার সুযোগ আছে কিনা পরীক্ষা করতেই এই মুহূর্তে এখানে তার আসা। কী দায়িত্ব পালন করতে হবে এই প্রশ্নের জবাবে কর্নেল তাকে বলেছে লোকজনকে খুশি রাখবে, খেয়াল রাখবে তারা কি চায়। লোকজন বলতে কর্নেল নিজেকেও বুঝিয়েছে কিনা সেটা তার জানতে হবে না। ইয়েস, না, ভাবলাম আপনি কিছু খেতে চান কিনা। কাছ থেকে শুনলে হেলেনের কণ্ঠস্বর পুরুষশালী আর কর্কশ লাগে কানে। মাথার পিছনে হাত বেঁধে চেয়ারে হেলান দিল কর্নেল ময়নিহান। নো থ্যাংক ইউ, এখনই নয়। আমরা বরং বন্ধুদের জন্য আরও একটু অপেক্ষা করি, কেমন? এসে পড়বে। হাত নামিয়ে ধীরে ধীরে চেয়ার ছাড়ল সে। বাকি সবাই কোথায়? হেলেনের পিছু নিয়ে লিভিং রুম থেকে বেরিয়ে এলো কর্নেল ময়নিহান। পাথরের লম্বা করিডোর ধরে হেঁটে এসে ঢুকলো মেইন সিটিং রুমে। এটার সিলিং অত্যন্ত উঁচু। 2 সেট ঝাড়বাতি ঝুলছে। সমস্ত ফার্নিচার অলিভ উড দিয়ে তৈরি। এই দ্বীপেই তৈরি করা হয়েছে। মেঝেতে পার্সিয়ান কার্পেট। দেয়াল সমৃদ্ধ করা হয়েছে সমজদার মহলে বহুল আলোচিত অ্যাবস্ট্রাক্ট আর্ট দিয়ে সাজিয়ে। খোলা দরজার বাইরে সরু টেরেস। সেখানে কয়েকটা ফোল্ডিং চেয়ার আর একটা টেবিল রয়েছে। আরও সামনে সাগর ছাড়া কিছু নেই। শান্ত ও নিস্তরঙ্গ। উঠতি পূর্ণচন্দ্র এত বেশি উজ্জ্বল করে রেখেছে যেন একাধারে অপরিমেয় তরল, আবার সেই সঙ্গে অসম্ভব অগভীর এক অনুপরিমাণ পাতলা পানির একটা চাদর আকাশের কিনারা পর্যন্ত বিস্তৃত। অদৃশ্য ক্ষুদে তরঙ্গ নুড়ি পাথরের রাজ্যে ঢুকে অস্পষ্ট কলকল ছলছল আওয়াজ করছে। দরজার পাশে ছায়ার ভেতর দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকলো কর্নেল ময়নিহান। সাগর তাকে চিরকাল মুগ্ধ করে। তবে সে হচ্ছে সেই জাতের পুরুষ যে প্রতিটি জিনিসে নিজের স্বার্থ আছে কিনা খোঁজ নিতে পছন্দ করে। এই মুহূর্তে তার মনে হলো দুনিয়ার বুকে গ্রাস করবার সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে সাগর বা সমুদ্রের। আগুনের চেয়েও সাগরের খিদে বেশি। যত লোক আগুনে পুড়ে বা ভূমিকম্পে মারা যায়, সাগর তার চেয়ে অনেক অনেক বেশি মানুষকে গিলে ফেলে। সাগরের সবচেয়ে প্রিয় খাদ্য জেলে। আর ভারী কোনো জিনিস যদি একবার ডোবে, সাগর কোনোদিন সহজে সেটা আর ফিরিয়ে দেয় না। দরজার দিকে পিছন ফিরল কর্নেল ময়নিহান। ডিভানে হাত পা ছড়িয়ে শুয়ে থাকা মেয়েটা চোখ মেলে তাকালো। হেলেনের মতোই লম্বা সে, তবে চোখ দুটো নীলচে। কণ্ঠস্বর নরম হলেও কাঠামোয় পুরুষশালী একটা ভাব আছে। কার্লা ইটালিয়ান মেয়ে, তবে গিরিশের পাসপোর্ট আছে তার। বয়স 26। 7 বছর হলো ছোটোখাটো কাজ করছে সিআইএর হয়ে। কর্নেল ময়নিহানকে সে বিশেষ পছন্দ করে না, তবে ভয় পায়। কর্নেল এসব যেন লক্ষ্য করে না। সে হাসি মুখেই বলল, সন্ধেটা দারুণ। তোমাকেও কিন্তু দামি পুতুলের মতো লাগছে। কালো প্যান্ট আর সাদা জ্যাকেট পরেছে কাল্লা। একঘেয়েমি খুন করছে আমাকে, অভিযোগের সুরে বলল সে। সরু পা দুটো সরিয়ে নিল হেলেন যাতে বসতে পারে ডিভানে। এখানে কি করছি আমরা কর্নেল স্যার? তোমাদের মূল কাজ আগেই বলেছি। আমাদের ছোট্ট পার্টিকে এই রকম একটা ধারণা দেয়া যে আমরা কয়েকজন বন্ধু এখানে ছুটি কাটাতে এসেছি। এটা তেমন ইন্টারেস্টিং কিছু নয়। তবে আজ রাতে তোমাদের দায়িত্বের পরিধি একটু বাড়বে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন লোক আসবে। তোমরা নিজেদেরকে তাদের হাতে তুলে দেবে। আমার ধারণা এতে তোমাদের জন্য প্রচুর উত্তেজনার খোরাক আছে। কারা তারা? ডিভানে উঠে বসলো কাল্লা। হেলেন আর তার কাঁধ পরস্পরের সঙ্গে ঘষা খেল। কজন? সব মিলিয়ে 6 জন। তাদের মধ্যে 4 জন যুক্তরাষ্ট্র,
তথা গোটা বিশ্বের স্বার্থ রক্ষার কাজে পাঠানো অত্যন্ত বিপজ্জনক একটা মিশন থেকে ফিরছে। তোমাদের কাজ নিজেদের সবটুকু ঢেলে দিয়ে তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করা। মেয়ে দুটো পরস্পরের দিকে তাকালো। কাল্লা শ্রাগ করল। হেলেন চোখে ঘুম ঘুম ভাব এনে হাসলো। তারপর একটা বাদামি হাত রাখলো কাল্লার কোমরে। তো এবার, ওহ, একেবারে ঠিক সময়ে। গেরো, এত ভালো সার্ভিস আমরা কোথায় পাবো? বাড়ির 4 নম্বর লোক, বুলেট আকৃতির মাথা নিয়ে শক্ত সমর্থ একজন রাশিয়ান, ট্রেতে পানীয় নিয়ে ভেতরে ঢুকছে। একে তো কম বেতন, তার উপর চাকরিতে উন্নতির সম্ভাবনা নেই। একথা ভেবে আফগানিস্তানে পাঠানো রুশ সেনাবাহিনী থেকে পাকিস্তানে পালায় ভ্লাদিমির গেরস্কি। তারপর সরাসরি মার্কিন দূতাবাসে পৌঁছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। নতুন মনিবরা তাকে যদিও খানিকটা ভোঁতা, তবে অনুগত বলে মনে করে। তার বিশেষ যোগ্যতা ভয়ানক নিষ্ঠুর। এসব গুণের সঙ্গে চামড়াটা সাদা হওয়ায় সব কাজেরই ওস্তাদ হিসেবে কর্নেল ময়নিহানের গ্রুপে টিকে গেছে। একটা গোল টেবিলে ট্রেটা নামিয়ে রেখে ছোট করে ছাটা চুলসহ মাথাটা মেয়েদের দিকে সামান্য কাত করল সে। ঠোঁটে প্রশ্রয়দানের হাসি নিয়ে কর্নেল ময়নিহান কাল্লাকে ভদকা আর হেলেনকে বিয়ার নিতে দেখছে। মাথা নেড়ে জানালো সে কিছু নেবে না। ইঙ্গিতে গেরোকে বলল, তুমি যা খুশি নিতে পারো। পকেটে হাত ভরে ঘুরল ময়নিহান। খোলা দরজার দিকে পা বাড়ালো। হঠাৎ থামল সে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, যেন একটা অটল মূর্তি। তারপর হাত ঘড়ি দেখল। ঘাড় ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, গেরো, আলো সবগুলো। বিয়ারের ক্যানটা নামিয়ে রাখলো গেরো। মাত্র এক ঢোক গিলেছে। সব? সব। যা গোপন করা যায় না সেটাকে আসলে বেশি করে দেখানো উচিত। আমাদের ছোট্ট হাউস পার্টি আগমনের এটা হবে নীরব অথচ আলোকিত ঘোষণা। বাড়ির উপর দিকে পাহাড়ি ঢালের মাথার ঠিক নিচে আইলিট অর্থাৎ খুদের ডিপটার সেই 2 লোক একটা বেটে ডুমুর গাছের তলায় শুয়ে রয়েছে। হঠাৎ দেখতে পেল টেরেস আর অ্যাঙ্কারিজ অকস্মাৎ উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। ধীর গতিতে আসা মোটর বোটটা দেখল তারা। এক চুল না নড়ে রশি ছোড়া আর বাধাও দেখল। তীরে 3জন লোক নামল। হাস্যমুখর অভ্যর্থনার অস্পষ্ট আওয়াজ ভেসে এলো। 3জনের মধ্যে বোট থেকে নামতে একজনের খানিকটা সাহায্য দরকার হলো। বাকি 2জন ছুটল বাড়ি থেকে বেরিয়ে আসা 2 তরুণীর বাড়িয়ে দেয়া বাহুর ভেতর ঢোকার জন্য। চাকর লোকটা কয়েকটা সুটকেস সংগ্রহ করলো। তারপর হইচই করতে করতে বাড়ির ভেতর ঢুকে পড়ল সবাই। বোট ঘুরে গেল পশ্চিমে। কোনো সন্দেহ নেই আইলিটের তীর ধরে পাবলিক অ্যাঙ্কারিজের দিকে যাচ্ছে। ব্রাকনিসি দ্বীপের ভেতরের বাঘটার প্রায় মাঝখানে সেটা। ওদিকে পাহাড়ি ঢালে লোক 2জন পরস্পরের দিকে তাকালো। একজন তার সঙ্গীকে 2 হাতের তালু দেখালো। সিধে হয়ে আবার তারা কষ্টকর ও নিষ্ফল টহল শুরু করলো। আজ রাতে এরকম আরো 10টা বাড়ি চেক করতে হবে তাদের। বাড়ির ভেতর সিটিং রুমে বসে নবাগত লোক 3জনকে দেখছে কর্নেল ময়নিহান। কোনো কথা বলছে না। সোনালি চুল যে ঘন্টা 30 আগে সানিংডেল থেকে কোয়ার্টার ডেক পর্যন্ত অনুসরণ করেছিল রানাকে, সেই প্রথম মুখ খুলল। রানা বলে শুরু করলো ঠিকই, কিন্তু গলা অসম্ভব শুকিয়ে যাওয়ায় কাশতে হলো একবার। রানা আমাদের হাত থেকে ফসকে বেরিয়ে পালিয়ে গেছে, ওখানেই ইংল্যান্ডে। মাথা ঝাঁকালো কর্নেল ময়নিহান, ভাব ও আবেগ বর্জিত অবয়ব। তবে ভুল শুধরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় 24 ঘন্টার মধ্যে আমরা তাকে হাতে পাবো। আবার বলল লোকটা, অনেকটা রিহার্সেল দেয়ার ভঙ্গিতে। আবার মাথা ঝাঁকালো কর্নেল। HNC-16 ভালোভাবে কাজ করে শুধু যদি ইন্ট্রাভিনাস
ইনজেক্ট করা যায়। বিষণ্ণ চেহারার দ্বিতীয় লোকটা বলল। লোকটা এত বেশি ধস্তাধস্তি করছিল, কোনো রকমে পেশিতে সুই ঢুকিয়ে মুহূর্তের মধ্যে যা পারা গেছে ইনজেক্ট করেছি। অর্থাৎ কর্নেলের কবজি থেকে একটা হাত সামান্য একটু উঁচু হলো, সঙ্গে সঙ্গে থেমে গেল লোকটা। পালাবার আগে ডোল এর মুখ এমনভাবে ড্যামেজ করে দেয়, মেরামত করা সম্ভব ছিল না। সোনালি চুল শুকনো গলায় বলে যাচ্ছে, তাই ডোলকে স্পটেই শেষ করে এসেছি। এরপর সব কিছু প্ল্যান ধরে সারা হয়েছে। এয়ারপোর্টে ডাবল ডাইভারশনারি ট্যাকটিক্স খুব কাজ দিয়েছে। আবার কর্নেলের হাত সামান্য উঁচু হলো। এটা সম্ভবত একটা সংকেত। ঠিক থামতে বলছে না, প্রসঙ্গ বদলাতে বা রিপোর্ট সংক্ষিপ্ত করতে বলছে। ব্যারির মাথা থেকে ব্রিলিয়ান্ট একটা আইডিয়া বেরোয়, কুলু ও বলা যেতে পারে। ডোলের পকেটে রেখে আসা হয়েছে। ওর ধারণা টোপটা গিলবেই গিলবে রানা, এবং বসের খোঁজে এথেন্সে তাকে আসতেই হবে। বিশদ যা কিছু জানতে চান সব এর ভেতর আছে, দ্রুত বলল সোনালি চুল, যেন কর্নেলের আরেকটা সংকেতকে দেরি করিয়ে দিতে চাইছে। বসের হাতে একটা সিল করা এনভেলাপ ধরিয়ে দিল সে। ইতোমধ্যে ব্যারি নিজেও পৌঁছে গেছে এথেন্সে। ওখানে আমাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ হবে তার। কোনো কারণে মাসুদ রানা যদি না আসে, ব্যারি বিসিআই এর অন্য কোনো নাম করা এজেন্টকে কিডন্যাপ করে এই দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করবে। ব্যারির ধারণা তাতেও আমরা এই অপারেশন থেকে যা চাই তা পেতে কোনো সমস্যা হবে না। আধ মিনিট চুপচাপ বসে থাকলো কর্নেল ময়নিহান। হাতের এনভেলাপ দিয়ে হাঁটুতে মৃদু বাড়ি মারছে। ঘামে ভিজে যাচ্ছে মুখ দুটো। অপথিব ও আড়ষ্ট একটা ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে রয়েছে লোক দুজন। কাল্লা বসে আছে ডিভানে, চোরা চোখে লক্ষ্য করছে কর্নেলকে। তার পাশে বসে পালা করে লোক দুজনের দিকে তাকাচ্ছে হেলেন। অবশেষে মুখ তুলল ময়নিহান। ঠোঁট দুফাক হয়ে গেল নিঃশব্দ হাসিতে। টান টান উত্তেজনায় ঢিল পড়ল। কেউ একজন দ্রুত দম ফেলল। সোনালি চুলের দিকে তাকালো কর্নেল। ঠোঁট দুফাক হয়ে গেল নিঃশব্দ হাসিতে। সোনালির চুলের দিকে তাকালো কর্নেল। কথা হলো, ম্যাকার্থি ভাগ্য তোমাদের সঙ্গে সত্যি বেইমানি করেছে। আর এও আমি বুঝতে পারছি যে ক্ষতিটাকে লাভে পরিণত করবার চেষ্টাও তোমরা কম করছো না। ময়নিহান নিষ্ঠুর মানুষ। দয়ামায়া বলতে তার ভেতর কিছুই নেই। তবে নিজের লোকদের বেলায় একটা পর্যায় পর্যন্ত যুক্তি মানতে আর ধৈর্য ধরতে রাজি আছে সে। জানি এখন তোমরা বিশ্রাম নিতে চাইবে, বলল সে। কথা এখনো শেষ হয়নি। সমস্ত দিক নিয়ে আলোচনা হবে সকালে। যার যা খুশি পান করো তোমরা। কি খেতে চাও বললেই রান্নার ব্যবস্থা করবে গেরো। এই মেয়ে দুটোর নাম কাল্লা আর হেলেন। এদের উপর নির্দেশ আছে, রাত দিন যখন চাও তোমাদেরকে খুশি রাখবে। ওহ, ভালো কথা। কোনো রকম ব্যস্ততা না দেখিয়ে দাঁড়ালো কর্নেল ময়নিহান। নবাগতদের তৃতীয় ব্যক্তির সামনে এসে থামল। একটা চেয়ারে নেতিয়ে আছেন তিনি। গুড ইভিনিং জেনারেল। আমি বিএসআই আমি সিআইএ এর ইউরোপ শাখার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ময়নিহান। কেমন বোধ করছেন স্যার? রাহাত খান মাথা তুললেন। তার ঘোলা চোখে বুদ্ধির ধার খানিকটা ফিরে এসেছে। কণ্ঠস্বরে রয়্যাল বেঙ্গল টাইগারের গুরুগুরু ভাব চাপা থাকলো না। তোমাদের কোনো প্রশ্নেরই জবাব আমি দেব না। আমার বলবার কথা শুধু একটাই। আবার প্রমাণ করেছ, একমাত্র সুপার পাওয়ার হয়েও তোমরা সত্যিই আসলে নির্বোধ ও কাপুরুষ। বুড়ো বয়সে প্রলাপ বকা স্বাভাবিক, আমি কিছু মনে করছি না। আরে খটাস, এখানে তোমাকে ইন্টারোগেট করবার জন্যে আনা হয়নি। তবে কোনো প্রশ্ন দেখা দিলে তার জবাব আমরা ঠিকই তোমার কাছ থেকে আদায় করে নেব। কর্নেল ময়নিহানকে এই প্রথম একটু হিংস্র দেখালো। এবার লেম্যান, যান আপনার রুগীকে নিয়ে গিয়ে শুইয়ে দিন।
কিছু একটা বেঁধাবেন, রাতে ঘুমটা যাতে ভালো হয়। কোথায় শোয়াবেন গেরো আপনাকে দেখিয়ে দেবে। মাথা ঝাঁকালো ডাক্তার। গেরোর সাহায্যে রাহাত খানকে নিয়ে সিটিং রুম থেকে বেরিয়ে গেল। গিলাস ভর্তি বদকা নিয়ে ডিভানের মুখোমুখি একটা চেয়ারে বসলো ম্যাকার্থি। মেয়ে দুটোর আপাদ মস্তক এমন খুঁটিয়ে পরীক্ষা করছে যে এটা যেন গরু ছাগলের হাট। অবশেষে কাল্লার দিকে আঙুল তাক করলো। কর্নেল বলেছেন যে কোনো সময় ফিসফিস করলো সে। তাহলে এখনই নয় কেন? কাল্লা ঘাড় ফিরিয়ে হেলেনের দিকে তাকালো। দুজনে 30 সেকেন্ডের মতো কথা বলল, কখনো ইতালিয়ান ভাষায়, কখনো গ্রিক ভাষায়। একসময় কাঁধ ঝাঁকালো কাল্লা, তারপর সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো। হেলেন ম্যাকার্থির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমি চাই আমাকেও নাও তুমি। ওই লোকটা পচা, ওর হাত পাখির মতো। দৃষ্টি দেখে সন্দেহ হয় ভেতরে সব দেখতে পাচ্ছে পাচ্ছে হাড়, মাংস, নারী, রক্ত। দৃষ্টি দেখে সন্দেহ হয় ভেতরে সব দেখতে পাচ্ছে, হাড়, মাংস, নারী, রক্ত। কোনো সমস্যা নেই, আমাকে নাও। এরকম আগেও আমরা করেছি, তোমার খারাপ লাগবে না। আমার তো পোয়া 12। ঢকঢক করে গিলাসটা খালি করলো সে, দাঁত বের করে হাসলো। পথ দেখাও প্রাণ সখীরা। একা হওয়ার পর টেরেসে বেরিয়ে এলো কর্নেল ময়নিহান। ইজিয়ান সাগরের দিকে থুতু ফেলল যত জোরে পারা যায়। 6 কিছু একটা ঘটবার অপেক্ষায় এথেন্সের হোটেলে ইপিরাস ইন্টারন্যাশনালের বার এ বসে রয়েছে মাসুদ রানা। এর আর কোনো বিকল্প পাওয়া যায়নি, তৈরি করা যায়নি অনুসরণযোগ্য কোনো পলিসি। বিসিআই হেডকোয়ার্টার ঢাকা, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়, রানা এজেন্সির লন্ডন শাখা আর রানার উপস্থিতিতে রানা এজেন্সির এথেন্স শাখার সঙ্গে কনফারেন্স হয়েছে ঘন্টার পর ঘন্টা। আলোচনার ফল হিসেবে যা বেরিয়েছে, ভালো কোনো শব্দের অভাবে সেটাকে প্ল্যান বলে চালানো হচ্ছে। পয়েন্টগুলো একটা কাগজে লেখা হয়েছিল, সেটা সেটা ছিঁড়ে ফেলা হলেও রানার সব মনে আছে। 1 খুব ভালো হয় যারা কিডন্যাপ করবার চেষ্টা করেছিল তাদেরকে রানা যদি খুঁজে বের করতে পারে। নিজের ধরা না পড়ে শত্রুদের অনুসরণ করা গেলে তাদের ঘাঁটি বা আস্তানার সন্ধান মিলতে পারে। এতে মেজর জেনারেলকে উদ্ধার করবার উজ্জ্বল সম্ভাবনা দেখা দেবে। 2 এটা বাস্তবধর্মী প্রস্তাবনা নয়, কাজেই বাতিল করা যেতে পারে। MR9 পক্ষে আগেভাগে শত্রু এজেন্টদের চিনতে পারা সম্ভব নয়। তাছাড়া কোয়ার্টার ডেকে তারা যে দক্ষতা দেখিয়েছে তাদের কাউকে আটক করা প্রায় অসম্ভব প্রতিপন্ন হতে পারে। 3 কাজেই MR9কে স্বেচ্ছায় বন্দী হয়ে আত্মরক্ষার জন্য এইসব সেফগার্ডের উপর নির্ভর করতে হবে। ক রানা এজেন্সির এথেন্স শাখার অবাঙালি অপারেটররা MR9কে সারাক্ষণ চোখে চোখে রাখবে। একই সঙ্গে কিডন্যাপিং পার্টির তৎপরতা সম্পর্কে অনুসন্ধান চালাবে, এই প্রস্তুতি নিয়ে যে সুযোগ পেলেই প্রবল শক্তিতে যেন ঝটিকা হামলা চালানো যায়। খ MR9 পোশাক পরিচ্ছদে একটা হোমিং ট্রান্সমিটার ফিট করতে হবে। গ আত্মরক্ষা ও পলায়নের জন্য পরিচ্ছদের সঙ্গে আরও কিছু ডিভাইস থাকবে। ঘ বিসিআই এজেন্টরা বিপুল ফায়ার পাওয়ার আর হেলিকপ্টার গানশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে অপেক্ষা করবে। ফায়ার পাওয়ার বলতে বাজুকা, মর্টার, রকেট লঞ্চার, গ্রেনেড লঞ্চার আর ব্ল্যাক মার্কেট থেকে সংগ্রহ করা নাপাম বোমা ও স্কাড মিসাইল এর সর্বশেষ উন্নত সংস্করণ পর্যন্ত থাকবে। হোটেলে পৌঁছে একটা প্যাকেটের ভেতর খুদে ট্রান্সমিটার সহ বাকি সব ইকুইপমেন্ট পেয়েছে রানা। ওর এক পাটি জুতোর গোড়ালিতে বিসিআই টেকনিক্যাল এক্সপার্টদের তৈরি করা কম্পার্টমেন্টের ভেতর
ট্রান্সমিটারটা ঢুকিয়ে নিয়েছে ও। ডান পাটি জুতোর গোড়ালিতে ঠাঁই পেয়েছে মিনি এচআর পিক লক। একজোড়া ট্যাং স্টান স্টিলের হ্যাক ওস ব্লেড পাওয়া যাবে চারকোল গ্রিন একজোড়া চারকোল গ্রিন মোহেয়ার স্যুটের ল্যাপেল এ। এসব ক্ষুদে ইকুইপমেন্ট প্রতি বছর আরও সোফিস্টিকেট হলেও এগুলো সম্ভাব্য লুকানোর জায়গা খুব একটা বদলাচ্ছে না। যে ধরনের প্রফেশনাল দক্ষ লোকজন কোয়ার্টার ডেকে অপারেশন চালিয়েছে তাদের চোখে ফাঁকি দেওয়া সহজ হবে না। গম্ভীর বাস্তব পরিস্থিতি অনুভব করে রানা সিদ্ধান্তে পৌঁছালো অন্যান্য অ্যাসাইনমেন্টে যে সব অদৃশ্য হাতিয়ারের উপর নির্ভর করতে হয়েছে ওকে, এই অ্যাসাইনমেন্টেও তাই করতে হবে। সেগুলো ওর ভেতর লুকানো আছে। ব্যক্তিগত অস্ত্র, স্পর্শ করা যায় না উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, সাহস আর শক্তি। সামনে এগুলোরই কঠিন পরীক্ষা হবে। বাকি সব কিছু অনিশ্চিত। বারে খুব ভিড়, খুব হইচই, চোতের মতো আসা যাওয়া করছে লোকজন। চারদিকে চোখ বুলালো রানা। কৌতূহল হচ্ছে এজেন্সির অপারেটরদের দেখতে পাওয়া যায় কিনা। ওদের কাজ ওকে চোখে চোখে রাখা। সোহেলের নির্দেশে বিশেষ করে এই কাজটা এমন সব লোককে দেয়া হয়েছে, শত্রুপক্ষের হাতে একজন ধরা পড়ে নির্যাতিত হলেও সে সংশ্লিষ্ট বাকি কারো পরিচয় বা চেহারার বর্ণনা ফাঁস করতে পারবে না। বারের লোকজন বেশিরভাগই ব্যবসায়ী ও পেশাজীবী। নারী পুরুষ বিভিন্ন দ্বীপ থেকে আসা জাহাজ মালিক, এথেনিয়ান ব্যাংকার, স্যালোনিকার রাজনীতিক, ইস্তাম্বুল, সোফিয়া বা বুখারেস্ট থেকে আসা লোকজন, যাদেরকে দেখামাত্র বিশেষ কোনো চেয়ানিতে ফেলা যায় না। আরও আছে পাঁচ মেশালি ট্যুরিস্ট, সবাই খুব পরিপাটি, চেহারার শুরুতে আর পোশাকে আশাকে সমীহ পাওয়ার মতো ব্যক্তিত্ব সম্পন্ন। রানা ইপিরাস ইন্টারন্যাশনালে উঠেছে। হোটেলটার সাজসজ্জায় প্রাচীন জাঁকজমকের সঙ্গে আধুনিকতার ছোঁয়া থাকায় হোটেল বিল্ডিংয়ের সামনেটা আয়না দিয়ে মোড়া, যেন পারদের পোপাত। সারি সারি পিলারগুলো সবুজ মার্বেল, বহুরঙা নকশা সমৃদ্ধ ট্যাপিস্ট্রি। দরজার মাথায় অরিজিনাল শিল্পকর্মের নিখুঁত একটা প্রতিচিত্র, মোটা তাজা। চতুর্দর্শন একটা ঘোড়ায় চড়ে ব্যাবিলনে প্রবেশ করছেন আলেকজান্ডার দ্য গ্রেট। অনুচর বৃন্দের সামনের সারিতে সম্মানিত যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে, পোশাক পরিচ্ছদ একটু আলুথালু হয়ে আছে। কোনো ম্যাসেডোনিয়ান প্রিন্স না হলে ক্লিওপেট্রা হওয়ার সম্ভাবনাই বেশি। এসবই রানার পছন্দ ফরাসি স্টাইলে সাজানো এই বারটাও। রাত এখন 10টা। শৌখিন এথেন্সবাসীরা এ সময় সিদ্ধান্ত নেয় কোথায় তারা ডিনার খাবে। রানার খুব খিদে লাগছে। মাউন্ট হাইমেটাস এর নিচে ছোট্ট পোর্টে আজ বিকেলে ভাবসা গরম আর গাদাগাদি ভিড়ের মধ্যে নামার পর এত ক্লান্তি বোধ হচ্ছিল যে খেতে বসতে মন চায়নি। হোটেল ইম্পেরিয়াসের 7 তলার সুইটে পৌঁছে শাওয়ার ছেড়ে 5 ঘন্টা টানা ঘুম দিয়েছে। ঘুম ভাঙার পর রুম সার্ভিসে ফোন করেছিল। ব্যালকনিতে বসে প্রাচীন অ্যাক্রোপোলিস বা নগর দুর্গ আর সাগর দেখতে দেখতে চুমুক দিয়েছে ব্ল্যাক কফির কাপে। ইতোমধ্যে শত্রুপক্ষ নিশ্চয় জেনেছে যে রানা এথেন্সে। রানার নিজের প্ল্যানও চূড়ান্ত করা হয়েছে। ওর লোকজন যেখানে যার থাকবার কথা সবাই সেখানে পজিশন নিয়েছে। এবার উঠতে হয় ওকে। ওয়েটারকে ইশারা করলো। প্রায় সঙ্গে সঙ্গে অন্য এক লোকও হাতছানি দিল ওয়েটারের উদ্দেশ্যে। রানার দিকে খানিকটা পিছন ফিরে বসেছে সে। দূরত্ব বেশি নয়, আর চোখে তাকালে রানার প্রতিটি নড়াচড়া তার দেখতে পাওয়ার কথা। রানা আর তার দুজনের সংকেতই বলতে চাইছে বিল আনো। বারে যত খদ্দের আছে তাদের মধ্যে সবচেয়ে আত্মভোলা টাইপের মানুষ সে। মাঝবয়সী, মাথায় উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি,
স্যুটটা দামি হলেও ভাঁজ নষ্ট হয়ে গেছে, যেন একজন বিজ্ঞানী বা দর্শনের অধ্যাপক। সে একা নয়, টেবিলে আরও তিনজন মানুষ রয়েছে। মহিলা দুজন ফ্যাশন দুরস্ত নয় মোটেও, মোটাসোটা গৃহিণী। সঙ্গীটি প্রায় তারই হুবহু নকল। রানা এজেন্সির এথেন্স শাখার প্রধান জিসানুল হক ইচ্ছে করলেই এ ধরনের স্থানীয় গ্রিক লোকজনকে কাজে লাগাতে পারে। গাঢ় রঙের স্যুট পরা মাসলম্যান তার দু চোখের বিষ। ইন্টারেস্টিং একটা ব্যাপার হতো, বিল এলো রানার। মানিব্যাগের জন্য পকেটে হাত ভরতে যাচ্ছে, আরেকদিকের ছোট একটা টেবিলে অকস্মাৎ কিছু নড়ে ওঠায় তাকালো। চওড়া গোপলা এক দশাসই লোক, চেহারা দেখে বোঝা যায় তুর্কি। পাশে বসা তরুণীর কনুইয়ের উপরটা চেপে ধরে নিজের দিকে টেনে এনেছে। কানে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত পিষে নিচু গলায় হুমকি বা ধমক দিচ্ছে। মেয়েটাকে দেখা মাত্র থতমত খেতে হবে, এতই সুন্দরী। চুল তো নয়, যেন সোনালি ঢল নেমেছে পিটবে। এদিকে এই চুলেরই সবচেয়ে বেশি কদর। দীর্ঘ ক্ষীণদেহে উতলানো যৌবন। কার সাধ্য একবার তাকালে চোখ ফেরায়? এই মুহূর্তে তুর্কির ভাবি মাথা এই মুহূর্তে তুর্কির ভারী মাথা আর বিক্ষুব্ধ মুখের সামনে থেকে গায়ের জোর খাটিয়ে সরে যাওয়ার চেষ্টা করছে কনুইয়ের উপর থেকে হাতটা ছাড়াতে। চোখ দুটো বিস্ময় ও ভয়ে বিস্ফারিত। দুজনের দৃষ্টি রানার উপর পড়ল, কারণ মাত্র কয়েক গজ দূরে ও সবচেয়ে কাছে একমাত্র নিঃসঙ্গ পুরুষ। প্লিজ, ইংরেজিতে বলছে মেয়েটা, গলা চড়ায়নি, তবে কণ্ঠে জরুরি তাগাদা। প্লিজ কিছু একটা করো। মাপ নেয়া ও হিসেব কষার কাজটা দ্রুতই সারল রানা। বিল মিটিয়ে দিয়ে দিব্যি বেরিয়ে যেতে পারেও। লোকটা বাড়াবাড়ি করলে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে পরিস্থিতি ভালোই সামাল দেবে ওয়েটাররা। কিন্তু ইনস্টিংক্ট বা ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওর চারপাশে এই মুহূর্তে সামাজিক যে সব নাটকীয়তা ঘটে যাচ্ছে তার মধ্যে প্রাসঙ্গিক কিছু একটা আছে। তাছাড়া বিপদে পড়া সুন্দরীকে উদ্ধার করবার সুযোগ কবে কোন বীর পুরুষ হাতছাড়া করেছে? আর ওর হারাবার আছেটা কি? রানা সিদ্ধান্ত নিয়ে ফেলল, ওটা একটু পরে নিয়ে এসো। ওটা একটু পরে নিয়ে এসো প্লিজ, ওইটাকে বলল। হেঁটে এসে বসলো তুর্কির পাশের চেয়ারটায়। কি ব্যাপার বলো তো? ও আমাকে বিরক্ত করছে, বলল মেয়েটা। চেহারায় ভয় যেমন আছে তেমনি রাগও। অশ্লীল নোংরা সব কথা বলছে। তোমার পায়ে পড়ি, এই উপদ্রব থেকে আমাকে বাঁচাও আমাকে। অল্প কয়েকটা তবে বাছাই করা গ্রিক শব্দ ব্যবহার করলো রানা। লোকটার দিকে ঝুঁকলো, দেখলো চোখে ঘৃণা নিয়ে ওকে দেখছে সে। শব্দগুলো উচ্চারণ করলো ভীতিকর সুরে। ফাই অ্যাপো থো মালাকা। এটা একটা প্রচলিত অপমানকর গ্রিক উক্তি। মেয়েটিকে তুর্কি যা বলছে তার চেয়ে কম অশ্লীল নাও হতে পারে। শুধু কথায় চিড়ে হয়তো ভিজবে না। তাই চেহারায় দীর্ঘ প্রত্যয় এনে লোকটার একটা হাত চেপে ধরল রানা। এই মুহূর্তে একটু বিরতি চলছে। পরস্পরের দিকে তাকিয়ে আছে দুজন পুরুষ। লোকটার হাতে মুঠোয় চাপ বাড়ালো রানা। প্রায় আনমনে খেয়াল করলো, দেখে যতটা মনে হয় তার চেয়ে অনেক বেশি শক্ত তার পেশি। তারপর তুর্কি শান্ত ভঙ্গিতে ছেড়ে দিল মেয়েটিকে। অপেক্ষা করলো কখন নিজের হাত মুক্ত হয়। চেয়ার ছেড়ে সিধে হলো, নেড়ে চেড়ে ঠিক করলো জ্যাকেটটা। কোনো দিকে না তাকিয়ে হেঁটে বেরিয়ে গেল বার থেকে। তার এই বেরিয়ে যাওয়া সেই চারজনের দৃষ্টি এড়ালো না, আগেই যাদের উপর রানার চোখ পড়েছিল। ধন্যবাদ, চমৎকার আমেরিকান ইংরেজিতে বলল মেয়েটি। তোমাকে ঝামেলায় ফেলবার জন্যে সত্যি খুব দুঃখিত। পাবলিক ডিস্টার্বস এড়িয়ে আর কিছু আমার করবার ছিল না। তুমি ওকে খুব ভালোভাবে সামলেছ। হঠাৎ উৎফুল্ল দেখালো তাকে, হাসলো। ভয় আর বিস্ময়ের ধাক্কা একটু যেন তাড়াতাড়ি কাটিয়ে উঠছে। মনে হলো এসব তোমার প্র্যাকটিস করা আছে।
আমরা কিছু নেই জিজ্ঞেস করলো রানা। হাত তুললো একটা। হ্যাঁ, জাতপাত নির্বিচারে বিপদে পড়া সুন্দরী মেয়ে দেখলেই আমি ঝাঁপিয়ে পড়ি, বিশেষ করে বিপদটা যদি কোনো তুর্কির তরফ থেকে আসে। ধন্যবাদ। পেমাস রাহমানি আসলে তুর্কি নয়, তবে ভাব ধরে। ও আসলে আলবেনিয়ান। এমন অশ্লীল রোগ আমি জীবনে এমন অশ্লীল রোগ জীবনে তুমি দেখোনি। পরিবারের লোকজন ওর দিকে ঠেলে দিচ্ছে আমাকে। এখানে তার বেশ বড়সড় একটা কার্পেট তৈরির কারখানা আছে। আজকের এই ঘটনার পর বাবার সঙ্গে কথা বলবে মা, তারপর আর ওর দিকে আমাকে ঠেলা হবে না। তুমি বিবাহিত? হাসলো রানা। না, মাঝে মধ্যে ভাবি এই কাজটা কোনোদিনই করব না। কি নেবে তুমি? উজু আর বরফ, বলল মেয়েটি। চোখ তুলে ওয়েটারের দিকে তাকালো। ভেজাল দেয়া চলবে না। ইয়েস, ইয়েস ম্যাডাম। আর আপনি স্যার? একই, প্রচুর বরফ। তুমি উজু চেনো? রানার দিকে নতুন দৃষ্টিতে তাকালো মেয়েটা। গিরিশ সম্পর্কে ভালো ধারণা ধারণা আছে তোমার? গিরিশ সম্পর্কে খুব কমে জানি আমি, তবে যতটুকু জানি খুব ভালোবাসি। উজু চিনি বই কি। স্পিরি স্পিরিটটায় মৌরির গন্ধ আছে। ভালো লাগলো। আমি আমিনা আথিয়ানা। আমার নাম মাসুদ রানা। তুমি যে তখন সাহায্য চাইলে, বুঝলে কিভাবে আমি ইংরেজি জানি? আমিনা হেসে উঠল। প্রায় সবাই জানে, বিশেষ করে ভারতীয়রা খুব কমই আছে ইংরেজি জানে না। ভুল করলে, আমি ভারতীয় নই, খাঁটি বাঙালি। সেটা কি জিনিস? জাত। তবে রাষ্ট্রীয় পরিচয় আলাদা, বাংলাদেশি। তার মানে তুমি বাংলাদেশ থেকে আসছো? হ্যাঁ। আগে বলবে তো। ভারত আর বাংলাদেশ পাশাপাশি, আমি জানি। তা এথেন্সে তুমি কি করছো? কাজে এসেছো নাকি ফুর্তি করতে? কাজে, তবে আশা করছি কিছু আনন্দ করার সুযোগও পাবো। আমিনা আথিয়ানা রানার আমন্ত্রণ সূচক দৃষ্টি কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই মুহূর্তের জন্য প্রতিহত করল। তারপর খুঁতখুঁতে দৃষ্টিতে ঘোলা পানীয় ভর্তি একজোড়া টাম্বলারের দিকে তাকালো। ঘোলা ভাবটা সাদাটে মোচড় খেয়ে বরফ থেকে বাইরের দিকে উঠে আসছে তরল ধোয়ার মতো। টামলার দুটো ওদের সামনে সাবধানে নামিয়ে রাখলো ওয়েটার। রানা এই সুযোগে গ্রিক দেবীর উদ্বিগ্ন যৌবন আর অপরূপ দেহ সৌষ্ঠব আবিষ্কার করছে আমিনা আথিয়ানার একহারা অথচ পুরুষ্ট শরীরে। এরকম ক্লাসিক্যাল চেহারা প্রাচীন মুদ্রার সঙ্গে তুলনা করা যায়। দুটোই দুষ্প্রাপ্য এবং মহামূল্যবান। আমিনার গায়ের রং বর্ণনা করা সত্যি খুব কঠিন। সাদা, জলপাই সবুজ আর গোলাপির মিশ্রণ। কানের দুলে বৃত্তাকার চাঁদগুলো যেন পেটানো সোনা। সন্দেহ নেই যে তার এই অসাধারণ রূপ আর পরিস্থিতির সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতার জন্যই শত্রুপক্ষ তাকে বেছে নিয়েছে। গত 5 মিনিটের ঘটনার পিছনে যে তারাই আছে, এ ব্যাপারেও রানার মনে কোনো সন্দেহ নেই। মেয়েটির হালকা মেজাজ, আত্মবিশ্বাস, উষ্ণ আন্তরিকতা কিছুই তার আসল উদ্দেশ্য গোপন করতে পারেনি। রানার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছে সে, চাইবে যে, তাও বোঝা গেছে নাটকের একেবারে শুরুতে। কিছু শিখিয়ে পড়িয়ে না দিলে আরও ভালো করতো মেয়েটা। তথাকথিত কোনো স্পাই মাস্টার বিপদগ্রস্তা নারীর ভূমিকায় অভিনয় করতে বলে প্ল্যান্টার 12টা বাজিয়েছে। রানার দৃষ্টিতে ব্যাপারটায় উৎসাহ পাওয়ার কারণ আছে। প্রতিপক্ষ অলস হয়ে পড়ছে। অলস হওয়া তাদের সাজে, এই চিন্তাটা একপাশে সরিয়ে রাখল। হাতের গ্লাসটা উঁচু করে অনিষ্টকর দুষ্টু ভঙ্গিতে নিচের ঠোঁটের একটা প্রান্ত মুক্ত দানা অর্থাৎ দাঁত দিয়ে কামড়ালো আমিনা। জানি এই মুহূর্তে আমার মুখ থেকে কি শুনতে চাইছো তুমি, বলল সে। হাসিটা তার চোখেও পৌঁছে গেল। গিরিশে কিছু পান করবার সময় তোমার স্বাস্থ্য বলাই প্রাচীন রীতি ছিল। আজকাল চিয়ার্স বলি কিংবা বলি।
তোমার দিকে তাকিয়ে। গ্রিক আর গ্রিক গ্রিক নেই, প্রতি বছর একটু একটু করে নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে, যেমন তুমি তোমার ধর্মীয় বৈশিষ্ট্য হারাচ্ছ। হেসে উঠল আমিনা। মদ খাবার কথা বলছো? না, পরপুরুষের সামনে বের হচ্ছি। ধরো দুটোই। ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, নিরীহ ভঙ্গিতে সরল স্বীকারোক্তি করল আমিনা। আমার সমাজ আমাকে এত সময় আর সুযোগ দেয় না যে ধর্মের ভেতর কি আছে জানবার জন্যে মগ্ন হয়ে থাকবো মাসের পর মাস, বছরের পর বছর।